হ্যালো সুপার হিরো লাভার্স, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুক্তি পেতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, কিন্তু এরই মধ্যে মুভিটা নিয়ে একের পর এক লিক আর কমিক্স রেফারেন্স সামনে আসতে শুরু করেছে। আর এই সমস্ত তথ্য দেখার পর অনেকের মনেই একটা প্রশ্ন তৈরি হচ্ছে, এই মুভিটা কি শুধু ব্র্যান্ড নিউ ডে কমিক্স থেকে অনুপ্রাণিত হতে চলেছে, নাকি মার্ভেল এর আড়ালে আরো বড় কোনো গল্প বলার প্রস্তুতি নিচ্ছে? কারণ কমিক্সে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ছিল পিটার পার্কারের জীবনের সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। তার জীবনে অনেক কিছুই বদলে গিয়েছিল এবং তাকে আবার প্রায় জিরো থেকেই নিজের জীবন শুরু করতে হয়েছিল। আর এমসিইউতে নো ওয়ে হোমের শেষে পিটার পার্কারের সঙ্গে যা ঘটেছে সেটার সঙ্গে এই গল্পের কিছুটা মিল আমরা দেখতে পাই। তাই এমসিইউতেও যদি ব্র্যান্ড নিউ ডে কমিক্সের মতন কিছু ঘটনা ঘটে, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে একেবারে নতুন এক স্পাইডারম্যান। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে কমিক্সের সম্পূর্ণ কাহিনী। তবে ব্র্যান্ড নিউ ডের গল্প বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, কারণ এর আগে পিটার পার্কারের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো তার পুরো জীবনটাই বদলে দেয়। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সিভিল ওয়ারের সময় পিটার পার্কার পুরো পৃথিবীর সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করে দিয়েছিল। সবাই জেনে গিয়েছিল পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। আর নিজের পরিচয় প্রকাশ করার পর এই সিদ্ধান্তের ফলে ভয়ঙ্কর ফল খুব দ্রুতই পিটারের সামনে আসে। কিংপিনের লোকেরা স্পাইডারম্যানকে হত্যা করার জন্য গুলি চালায়, কিন্তু সেই গুলি পিটারের গায়ে না লেগে গিয়ে লাগে আন্ট মেয়ের গায়ে। আন্ট মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা ছিল অত্যন্ত গুরুতর। হাসপাতালে বেডে শুয়ে আন্ট মেয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। তার শরীর আর ঠিকমতো সাড়া দিচ্ছিল না, আর তাকে বাঁচিয়ে রাখার সম্ভাবনাও প্রায় শেষ হয়ে আসছিল। আর এই পরিস্থিতিতে পিটার একেবারে ভেঙে পড়ে। সে টনি স্টার্কের কাছে সাহায্য চায়, ডক্টর স্ট্রেঞ্জের কাছে যায়, এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল মানুষদের কাছেও সাহায্যের জন্য ছুটে গেছিল, কিন্তু কেউই আন্ট মেকে বাঁচানোর কোনো উপায় খুঁজে পায় না। আর এখান থেকে পিটার পার্কার তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের মধ্যে প্রবেশ করে। সে সময়কে বদলানোর চেষ্টা করে, ভাগ্যকে বদলানোর চেষ্টা করে, যেভাবেই হোক আন্ট মেকে বাঁচানোর একটা উপায় খুঁজতে লাগে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। পিটারের কাছে সবচেয়ে কষ্টের বিষয় ছিল স্পাইডারম্যান হয়ে সে প্রতিদিন অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারে, অচেনা মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে পারে, পুরো শহরকে রক্ষা করতে পারে, কিন্তু যখন নিজের পরিবারের সবচেয়ে কাছের একজন মানুষকে বাঁচানোর সময় এসেছে তখন সে কিছুই করতে পারছে না। এদিকে হাসপাতালে আন্ট মেয়ের অবস্থা আরো খারাপ হতে থাকে। পিটার পার্কার এবং মেরি জেন দুজনেই বুঝতে পারে তাদের হাতে আর খুব বেশি সময় নেই। আর ঠিক তখনই তাদের সামনে হাজির হয় ম্যাফিস্তো। এর আগেও ম্যাফিস্তো পিটারের সঙ্গে ডিল করার চেষ্টা করেছিল, কিন্তু এবার সে পিটার এবং মেরি জেনকে এমন একটা প্রস্তাব দেয় যেটা তাদের পুরো জীবনটাকে বদলে দিতে পারে। ম্যাফিস্তো তাদের বলে আন্ট মে আবার সুস্থ হয়ে যাবে, সে বেঁচে থাকবে, কিন্তু তার বদলে পিটার এবং মেরি জেনকে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান একটা জিনিস হারাতে হবে, তাদের ভালোবাসা, তাদের বিয়ে, তাদের স্বামী স্ত্রী হিসেবে একসঙ্গে কাটানো পুরো জীবন, সবকিছু মুছে যাবে, যেন তাদের বিয়েটা কোনোদিন হয়নি। পিটার ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। সে জানতো এই ডিল অ্যাকসেপ্ট করলে তার জীবনের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা অংশ চিরতরে হারিয়ে যাবে। মেরি জেনের সঙ্গে তার সম্পর্ক, তাদের বিয়ে, তাদের একসঙ্গে কাটানো জীবন সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু অন্যদিকে ছিল আন্ট মে। আর পিটারের মাথায় বারবার একটাই কথা ঘুরছিল, আন্ট মে সেই গুলিটা খেয়েছিল তারই জন্য, কারণ পিটার নিজের পরিচয় পৃথিবীর সামনে প্রকাশ করে, আর সেই কারণে তার শত্রুরা তার পরিবারের কাছে পৌঁছাতে পেরেছে। এই অপরাধ বোধটাই পিটারকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল। মেরি জেন তখন পিটারকে বোঝানোর চেষ্টা করে। সে বলে হয়তো জীবনে এমন একটা সময় আসে যখন আমাদের সবচেয়ে কাছের মানুষটিকেও ছেড়ে দিতে হয়, সবকিছু আমাদের হাতে থাকে না। কিন্তু পিটার সেটা মেনে নিতে পারছিল না, কারণ তার কাছে এটা শুধু আন্ট মের মৃত্যু ছিল না, পিটারের কাছে এটা ছিল তার নিজের ব্যর্থতা। স্পাইডারম্যান হওয়া সত্ত্বেও নিজের পরিবারকে রক্ষা করতে না পারার ব্যর্থতা। শেষ পর্যন্ত পিটার এবং এমজে একটা সিদ্ধান্ত নেয়, তারা মেফিস্তো ডিল অ্যাকসেপ্ট করে। তারা নিজেদের বিয়ে এবং একসঙ্গে কাটানো জীবন ত্যাগ করবে, কিন্তু মেরি জেনের আরো একটা শর্ত ছিল। সে চায় পৃথিবীর সবাই যেন আবার পিটার পার্কারের সিক্রেট আইডেন্টিটি ভুলে যায়। কেউ যেন আর মনে না রাখে যে পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান, কারণ এমজে জানতো যতদিন পৃথিবী পিটারের আসল পরিচয় জানবে ততদিন তার কাছের মানুষগুলোই বিপদের মধ্যে থাকবে। সে চায়নি ভবিষ্যতে আবার আন্ট মের মতো পিটারের পরিবারের অন্য কারোর ওপর এমন আঘাত আসুক। এরপর মেরি জেন মেফিস্তোর কানে আরো একটা গোপন কথা বলে, আর তারপর মেফিস্তো তাদের এমন একটা ভবিষ্যৎ দেখায় যেটা এখন আর কোনোদিন সত্যি হবে না। পিটার এবং মেরি জেন সেখানে একটা ছোট্ট মেয়েকে দেখতে পায়, তাদের ভবিষ্যতের সন্তান। পিটার আর মেরি জেনের সেই সন্তান যে এই পৃথিবীতে আসতে পারত, কিন্তু তাদের
তাদের এই সিদ্ধান্তের কারণে এখন আর সে কোনোদিনও জন্মাবেই না। আর এরপরে তাদের চুক্তি সম্পূর্ণ হয়। রিয়ালিটি বদলে যায়, সময় বদলে যায়, ইতিহাস বদলে যায়। পিটার পার্কারের জীবনের একটা বড় অংশ নতুন করে লেখা হয়। আর এরপর পিটার যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় আন্ট মে জীবিত। পিটার এবং মেরি জেন আর বিবাহিত নয়। বাস্তবতা এমনভাবে বদলে গেছে যেন তাদের বিয়েটা কখনো হয়নি। আর পৃথিবীর মানুষও আর মনেই করতে পারে না যে পিটার পার্কারই স্পাইডারম্যান। পিটারের জীবন আবার নতুন করে শুরু হয়। আর এটাই ছিল পিটার পার্কারের জীবনের একেবারে নতুন একটা দিন, একটা নতুন শুরু। আর এটাই হচ্ছে ব্র্যান্ড নিউ ডে। এখানে একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার, কারণ অন মোর ডে, অন মোমেন্ট ইন টাইম এবং ব্র্যান্ড নিউ ডে এই গল্পগুলো একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত। অন মোর ডে গল্পেই স্পাইডারম্যান তার আন্ট মেয়ের জীবন বাঁচানোর জন্য মেরি জেন ওয়াটসনের সঙ্গে নিজের বিয়েটা ত্যাগ করেছিল। অন্যদিকে অন মোমেন্ট ইন টাইম গল্পে বিস্তারিতভাবে দেখানো হয় কিভাবে পৃথিবীর মানুষের মন থেকে পিটার পার্কারের সিক্রেট আইডেন্টিটি মুছে যায়। তবে এখানে এমসিইউ আর কমিক্সের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভি শেষে পৃথিবীর সবাই পিটার পার্কারকেই সম্পূর্ণভাবে ভুলে যায়, কিন্তু কমিক্সে ব্যাপারটা এমন ছিল না। সেখানে পৃথিবীর মানুষ পিটার পার্কার নামে কোনো মানুষের অস্তিত্ব ভুলে যায়নি। সবাই পিটারকে ঠিক চিনত, তারা শুধু একটা জিনিস ভুলে গিয়েছিল, পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। ব্যাস এতটুকুই। ফলে পিটারের জীবনের বেশিরভাগ অংশই মোটামুটি আগের মতনই থেকে যায়। আর এরপর থেকে শুরু হয় ব্র্যান্ড নিউ ডের কাহিনী। এই গল্পটা মূলত স্পাইডারম্যানের জীবনের একটা নতুন স্ট্যাটাস কিও তৈরি করে। আর এখান থেকে ধীরে ধীরে শুরু হয় ড্যান স্লটের দীর্ঘ স্পাইডারম্যান রান। কারণ এই ব্র্যান্ড নিউ ডে থেকে শুরু হওয়া ঘটনাগুলো পরবর্তীতে আমাদের স্পাইডার আইল্যান্ড, সুপার স্পাইডারম্যান এবং অরিজিনাল স্পাইডার ভার্সের মতো বিশাল সব স্টোরি লাইনের দিকেই নিয়ে যায়। এমনকি ভবিষ্যতে যখন ডক্টর অক্টোপাস পিটার পার্কারের শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নিজেই সুপার স্পাইডারম্যান হয়ে ওঠে, সেই গল্পের দিকে যাওয়ার পথটাও বলতে গেলে এখান থেকেই ধীরে ধীরে তৈরি হতে শুরু করেছিল। তবে ব্র্যান্ড নিউ ডের শুরুতে আবারও ফোকাস করা হয় সেই পুরনো পিটার পার্কারের ওপর, যাকে আমরা বহু বছর ধরে দেখে এসেছি। মানে মেরি জেন ওয়াটসনের সঙ্গে বিয়ের আগের সেই পিটার পার্কার, যার জীবনে সব সময় কিছু না কিছু সমস্যা লেগে থাকে। কখনো চাকরি নেই, কখনো টাকা নেই, কখনো থাকার জায়গা নেই সমস্যা। আর যখনই মনে হয় সবকিছু একটু ঠিক হতে শুরু করেছে তখনই নতুন কোনো ঝামেলা এসে হাজির হয়। মানে সেই বিখ্যাত পার্কার লাক। আর ব্র্যান্ড নিউ ডেতেও পিটারের জীবনে ঠিক সেই পরিস্থিতি ফিরে আসে। ওয়ান মোর ডের ঘটনার পর প্রায় 100 দিন ধরে স্পাইডারম্যানকে কোথাও দেখা যায়নি। পিটার নিজের মতো করে চলাফেরা করছিল ঠিকই, কিন্তু স্পাইডারম্যান হিসেবে সে আর কাজ করছিল না। এই পুরো সময়ের মধ্যে শুধু একবারই তার জ্যাকপট নামের এক সুপার হিরোর সঙ্গে দেখা হয়েছিল। জ্যাকপটকে এবং তার সঙ্গে স্পাইডারম্যান সম্পর্ক কি সেটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। তবে ওই একটা ঘটনা ছাড়া প্রায় 100 দিন ধরে কেউ স্পাইডারম্যানকে কোথাও দেখেনি। এই সময় পিটার অনেকটাই নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রেখেছিল। আর বেশিরভাগ সময় সে আন্ট মেয়ের বাড়িতেই থাকছিল। কিন্তু একটা সময় আন্ট মেয়ে বুঝতে পারে এভাবে তো আর সারা জীবন চলতে পারে না। তাই সে পিটারকে পরিষ্কারভাবে বলে দেয়, দেখো পিটার, এইবার তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে, একটা চাকরি করতে হবে, আর নিজের জীবনটা এবার নিজেকেই গুছিয়ে নিতে হবে। মানে সহজ কথায় আন্ট মেয়ে এবার পিটারকে বাড়ি থেকে বেরিয়ে নিজের জীবন শুরু করতে বলছিল। আর পিটারের সামনে তখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় একটা চাকরি খুঁজে বের করা। তাই সে আবার নতুন করে চাকরির খোঁজ শুরু করে। কিন্তু এখানে আসে আরেক সমস্যা। পিটার যেখানে যেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করছিল প্রায় সব জায়গা থেকে কোনো না কোনো কারণে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। আর এর পেছনে ছিল একটা বড় কারণ, পিটারের পুরনো কাজের রেকর্ড। কারণ পিটার পার্কারের অতীতের চাকরির ইতিহাস খুব একটা ভালো ছিল না। অবশ্য এর জন্য পুরোপুরি পিটারকে দোষ দেওয়া যাবে না, কারণ সে যখনই কোনো সাধারণ চাকরি করত একই সঙ্গে তাকে স্পাইডারম্যান হিসেবে নিউ ইয়র্কে রক্ষা করতে হতো। তখন পিটার একটা চাকরি করছে, হঠাৎ শহরে কোনো সুপার ভিলেন অ্যাটাক করলো। তখন পিটার তো আর নিজের বসকে গিয়ে বলতে পারবে না যে স্যার একটু ছুটি দিন, ডক্টর অক্টোপাসকে মেরে এসে ফিরে আসছি। তাই পিটার কি করতো, হঠাৎ করেই উধাও হয়ে যেত। কখনো কয়েক ঘন্টার জন্য, কখনো কয়েক দিনের জন্য, আবার কখনো যদি বড় সুপারহিরো মিশন হতো তখন তো আরো বেশি সময়ের জন্য। আর এটা বাইরে থেকে একজন সাধারণ এমপ্লয়ের চোখে দেখলে পিটার ছিল এমন একজন এমপ্লয় যে কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ কাজে আসা বন্ধ করে দেয়। সে কখন ফিরবে তার কোনো ঠিক নেই। ফলে সাধারণ মানুষের কাছে পিটার পার্কার একজন খুবই অনিয়মিত এবং অবিশ্বস্ত এমপ্লয় হিসেবে পরিচিত হয়ে গিয়েছিল। আর সিভিল ওয়ারের সময় পরিস্থিতি আরো অন্যরকম ছিল। তখন পিটার আয়রন ম্যানের সাইডে ছিল। টনি স্টার্কের সঙ্গে থাকার কারণে তার আর্থিক অবস্থা অনেকটাই টনির সাহায্যের উপর নির্ভর করছিল। আর তাই ওই সময় পিটারকে সাধারণ কোনো চাকরি করারও কোনো দরকার পড়েনি। ফলে তার কেরিয়ার হিস্ট্রিতে বিশাল বিশাল গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল। আর এখন যখন সে আবার সাধারণ জীবনে ফিরে এসে নতুন করে চাকরি খুঁজছে তখন সেই পুরনো হিস্ট্রিটাই
তার সামনে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ কোনো এমপ্লয়ি পিটারকে চাকরি দেওয়ার রিস্ক নিতে চাইছিল না। তাদের মনে একটাই প্রশ্ন, এই লোকটাকে চাকরি দিলে সে কি নিয়মিত কাজে আসবে নাকি দুদিন পর আবার হঠাৎ করে উধাও হয়ে যাবে। তবে এই সময়ের গল্পে আরো একটা ইন্টারেস্টিং বিষয় দেখা যায়। যদিও পৃথিবীর সবাই ভুলে গিয়েছিল যে পিটার পার্কার স্পাইডারম্যান, তারপরও মাঝে মাঝে কিছু মানুষের মনে পুরনো স্মৃতির ছোট ছোট অংশ ফিরে আসার চেষ্টা করত। কখনো কারোর হঠাৎ মনে হতো পিটার পার্কার আর স্পাইডারম্যান এদের মধ্যে কি কোনো কানেকশন ছিল, বা ক্ষণিকের জন্য তাদের মনে হতো পিটার পার্কারই কি স্পাইডারম্যান। কিন্তু ঠিক পরের মুহূর্তেই সেই চিন্তাটা আবার তাদের মাথা থেকে হারিয়ে যেত। তারা আর কিছুই মনে করতে পারতো না, কারণ অন মোমেন্ট ইন টাইমের ঘটনার পর ডক্টর স্ট্রেঞ্জের ম্যাজিক এমনভাবে কাজ করছিল, কেউ যদি কোনোভাবে পিটারের সিক্রেট আইডেন্টিটি মনে করার কাছাকাছিও চলে আসতো, সেই স্মৃতি আবার তার মন থেকে হারিয়ে যেত। আর পিটার যখন নিজের এই নতুন এলোমেলো জীবনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই এই স্টোরিতে এন্ট্রি হয় এক নতুন ভিলেনের, যে ভবিষ্যতে স্পাইডারম্যানের সবচেয়ে পরিচিত এবং ভয়ঙ্কর ভিলেনদের একজন হয়ে ওঠে। আর সেই ভিলেন হচ্ছে মিস্টার নেগেটিভ। আর মজার ব্যাপার হচ্ছে ব্র্যান্ড নিউডের গল্পের মাধ্যমে মার্বেল কমিক্স প্রথমবারের মতো মিস্টার নেগেটিভকে ইন্ট্রোডিউস করেছিল। কিন্তু তার গল্পটা শুরু হয় একটা রহস্যময় প্রাচীন আর্টিফ্যাক্ট দিয়ে। আর সেই আর্টিফ্যাক্টের পেছনে লুকিয়েছিল এমন এক ইতিহাস যেটা মার্বেল ইউনিভার্সের হাজার হাজার বছরের পুরনো ঘটনার সঙ্গে যুক্ত। মিস্টার নেগেটিভের গল্পটা আসলে শুরু হয়েছিল এর আগের একটা ঘটনা থেকে, যেখানে স্পাইডারম্যান ওভারড্রাইভ নামের এক ভিলেনকে একটা রহস্যময় আর্টিফ্যাক্ট চুরি করতে বাধা দেয়। স্বাভাবিকভাবে ওভারড্রাইভ ধরা পড়ে আর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর সেই রহস্যময় আর্টিফ্যাক্টটা পুলিশ স্টেশনের এভিডেন্স লকারে জমা রাখা হয়। কিন্তু এরপরে ঘটে আসল ঘটনা। একজন কারাপ পুলিশ অফিসার সে আর্টিফ্যাক্টের খবর কয়েকজন অপরাধীর কাছে ফাঁস করে দেয়। এর বদলে মোটা অঙ্কের টাকা পাওয়ার কথা ছিল। মানে পুরো ব্যাপারটাই ছিল একটা ইল্লিগাল ডিল। কিন্তু সমস্যা হলো ওই অপরাধীরা আর্টিফ্যাক্টের ইনফরমেশন পাওয়ার পর নিজেদের কথা রাখেনি। তারা ইনফরমেশন নিয়ে নেয় ঠিকই, কিন্তু যে টাকা দেওয়ার কথা ছিল সেটা দেয় না। স্বাভাবিকভাবে ওই পুলিশ অফিসার রেগে যায়। সে তখন তাদের বলে, তোমরা কি এভাবে বিজনেস করো? কাজ হয়ে যাওয়ার পর নিজেদের কথা রাখো না। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হয় মিস্টার নেগেটিভ। আর বলে রাখা ভালো, মার্বেল কমিক্সে এটাই ছিল মিস্টার নেগেটিভের প্রথম অ্যাপিয়ারেন্স। অর্থাৎ ব্র্যান্ড নিউডের এই গল্পের মাধ্যমে প্রথমবারের মতো কমিক্স রিডারদের সামনে এই ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। মিস্টার নেগেটিভ সেখানে এসে নিজের লোকদের উপর রেগে যায়, কারণ তার কাছে বিজনেসের একটা নিজস্ব নিয়ম আছে। সে তাদের বোঝায়, আমরা ক্রিমিনাল হতে পারি, আমরা ভিলেন হতে পারি, কিন্তু তার মানে এটা নয় যে আমরা নিজেদের দেওয়া কথা রাখবো না। কারণ মিস্টার নেগেটিভ খুব ভালোভাবেই বুঝতো তার ক্রিমিনাল এম্পায়ার চালাতে হলে কারাপ পুলিশ অফিসারদের সাহায্য প্রয়োজন। এখন প্রতিবার যদি তারা পুলিশদের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার পর তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে ভবিষ্যতে কোনো কারাপ্ট অফিসার তাদের সাহায্য করবে কেন? তাই মিস্টার নেগেটিভের কাছে তার লোকেরা শুধু একটা ভুল করেনি, তারা তার পুরো বিজনেসের জন্য সমস্যা তৈরি করেছিল। আর এরপর ওই পুলিশ অফিসারের সামনেই মিস্টার নেগেটিভ নিজের কয়েকজন লোককে নির্মমভাবে মেরে ফেলে। এর পেছনে তার দুটো উদ্দেশ্য ছিল। প্রথমত, সে ওই পুলিশ অফিসারকে দেখাতে চেয়েছিল যে মার্টিন লি অর্থাৎ মিস্টার নেগেটিভ নিজের কথা রাখে, তার সঙ্গে ডিল করলে ডিল অনুযায়ী কাজ হবেই। আর দ্বিতীয়ত, সে ওই অফিসারকে ভয় দেখাতে চেয়েছিল। অনেকটা ব্রেকিং ব্যাডের গাস ফ্রিং যেভাবে নিজের ক্ষমতা দেখানোর জন্য নিজেরই একজন লোককে হত্যা করেছিল, ব্যাপারটা অনেকটা সেরকমই। মিস্টার নেগেটিভ আসলে ওই পুলিশ অফিসারকে একটা পরিষ্কার মেসেজ দিতে চেয়েছিল, এখন তুমি আমার ওয়ার্ল্ডে ঢুকে পড়েছো, আর তাই এখন তুমি আমার হয়ে কাজ করবে, আর আমার সাথে বিশ্বাসঘাতকতা করার কথা ভাবার আগেও দুবার চিন্তা করবে। এরপর জানা যায় ওই পুলিশ অফিসার যে আর্টিফ্যাক্টের ইনফরমেশন মিস্টার নেগেটিভকে দিয়েছিল, সেটা আসলে কোনো সাধারণ আর্টিফ্যাক্ট ছিল না। এটা ছিল লুমিনিয়ান ইতিহাসের একটা প্রাচীন ট্যাবলেট। আর এই লুমিয়ানদের ইতিহাসটা মার্বেল ইউনিভার্সের অনেক পুরনো ঘটনার সঙ্গে জড়িত। মার্বেলের প্রাচীন ইতিহাস অনুযায়ী লুমিয়ান সভ্যতা একসময় ডেভিয়েন্টদের রাজধানীর অংশ ছিল। সেই সময় ডেভিয়েন্টরা পৃথিবীর বিভিন্ন জাতির উপর শাসন করত এবং অনেককেই নিজেদের দাস বানিয়ে ব্যবহার করত। আর এখানেই সেলেস্টিয়ালদের ইতিহাসও এই ঘটনার সঙ্গে জড়িয়ে যায়। প্রথমবার সেলেস্টিয়ালদের আগমনের পর একটা সময় পৃথিবীতে ডেভিয়েন্টদের প্রভাব অনেক বেড়ে যায়। তারা মানব জাতির ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে শুরু করে। কিন্তু পরে যখন দ্বিতীয়বার সেলেস্টিয়ালরা পৃথিবীতে ফিরে আসে, তখন ডেভিয়েন্টরা তাদের বিরুদ্ধে আক্রমণ চালানোর চেষ্টা করে। আর এর ফল হয় ভয়ঙ্কর। সেলেস্টিয়ালরা এর রিভেঞ্জে ঘটায় এক বিশাল মহাপ্রলয়। আর মার্বেলের ইতিহাসে এই ঘটনাটাই অ্যাটলান্টিস ডুবে যাওয়ার ঘটনার সঙ্গে যুক্ত। এই ভয়ঙ্কর বিপর্যয়ের কারণে লুমিয়ান সভ্যতার প্রায় সমস্ত নিদর্শনই চিরতরে হারিয়ে যায়। তবে সবাই মারা যায়নি। লুমিয়ানদের মধ্যে কিছু মানুষ বেঁচে গিয়েছিল, আর তারা ছিল ম্যাজিকের অত্যন্ত দক্ষ। নিজেদের বাঁচানোর জন্য তারা
এমন ম্যাজিক ব্যবহার করে যার সাহায্যে তারা পানির নিচেও শ্বাস নিতে পারত। আর বলা হয় এখান থেকে পরবর্তীতে মার্বেল কমিক্সে অ্যাটলান্টিয়ানদের উৎপত্তি হয়। মার্বেল ইউনিভার্সের ইতিহাসে এরকম অসংখ্য ছোট ছোট ঘটনা ছড়িয়ে রয়েছে। আলাদাভাবে দেখলে হয়তো এগুলোকেও খুব একটা গুরুত্বপূর্ণ মনে হবে না, কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় হাজার হাজার বছর আগের একটা ঘটনা বর্তমান সময়ের কোনো ক্যারেক্টার বা স্টোরি লাইনের সঙ্গে সহজেই জুড়ে যাচ্ছে। আর ব্র্যান্ড নিউডের গল্পেও ঠিক সেটাই করা হচ্ছিল। একের পর এক নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা হচ্ছিল, নতুন ভিলেন আনা হচ্ছিল, আর একই সঙ্গে এমন কিছু স্টোরি লাইনের বীজ বোনা হচ্ছিল যেগুলো ভবিষ্যতে স্পাইডারম্যানের জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে। আর এই সময়ের গল্পে ইন্ট্রোডিউস করা হয় আরও একটা নতুন ক্যারেক্টারকে, তার নাম কার্লি। কার্লিকে মূলত পিটার পার্কারের নতুন লাভ ইন্টারেস্ট হিসেবে গল্পে আনা হয়েছিল। আর এর পেছনে মার্বেলের এডিটোরিয়াল টিমের একটা বড় সিদ্ধান্ত ছিল। অনমোডের পর মার্বেলের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে পিটার পার্কার এবং মেরি জেন ওয়াটসনকে আর আগের মতো ম্যারিড কাপল হিসেবে রাখা হবে না। আর এই সিদ্ধান্তের পেছনে মার্বেলের কাছে নিজস্ব একটা যুক্তিও ছিল। তাদের ধারণা ছিল যদি পিটার আর মেরি জেন আবারও বিয়ে করে তাহলে স্বাভাবিকভাবে ভবিষ্যতে তাদের সন্তান হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর আগের কমিক স্টোরি লাইনগুলোতেও এমন সময় এসেছে যখন মেরি জেন সন্তান চেয়েছিল, কিন্তু সমস্যা হলো পিটার এবং মেরি জেনের যদি সত্যি একটা সন্তান হয় তাহলে সেই সন্তানকে তো আর চিরকাল বেবি হিসেবে রাখা যাবে না, একটা সময় তাকে বড় হতেই হবে। আর সন্তান যদি বড় হয় তাহলে স্বাভাবিকভাবেই পিটার পার্কারকেও বয়সে এগিয়ে যেতে হবে, কারণ একটা বড় হতে থাকা সন্তানের বাবা হয়েও পিটারকে চিরকাল ইয়ং হিসেবে দেখানোর একটা সময় গিয়ে অস্বাভাবিক লাগবে। আর এখানে মার্বেলের সামনে একটা সমস্যা তৈরি হয়, কারণ তারা পিটার পার্কারকে সেই ইয়ং পিটার পার্কার হিসেবেই ধরে রাখতে চেয়েছিল, যে নিজের পার্সোনাল লাইফ সামলানোর চেষ্টা করছে, চাকরি নিয়ে সমস্যায় পড়ছে, টাকার জন্য স্ট্রাগল করছে, সম্পর্ক নিয়ে ঝামেলায় পড়ছে, আর একই সঙ্গে স্পাইডারম্যান হয়েও নিউ ইয়র্ককে বাঁচাচ্ছে। কিন্তু পিটার যদি ধীরে ধীরে বয়সে এগিয়ে যায়, সংসার করে, তার সন্তান বড় হতে থাকে, তাহলে একটা সময় তাকে স্পাইডারম্যানের রোল থেকে সরিয়ে দিতে হতে পারে। ফলে মার্বেলের সামনে মোটামুটি দুটো পথ ছিল, হয় পিটার এবং মেরি জেনের সংসার আর সন্তান হওয়ার বিষয়টা পুরোপুরি বাদ দিতে হবে, অথবা পিটারকে স্বাভাবিকভাবে বয়স বাড়তে দিতে হবে এবং একটা সময়ে নতুন কাউকে স্পাইডারম্যান হিসেবে সামনে আনতে হবে। শেষ পর্যন্ত মার্বেল প্রথম পথটাই বেছে নেয়। অনমোডের মাধ্যমে পিটার আর মেরি জেনের বিয়েটাই রিয়ালিটি থেকে সরিয়ে দেওয়া হয়, আর পিটার পার্কারের পার্সোনাল লাইফ আবার অনেকটা রিসেট করে দেওয়া হয়। আর ঠিক এই কারণেই ব্র্যান্ড নিউ ডেতে কার্লিকে পিটারের নতুন লাভ ইন্টারেস্ট হিসেবে সামনে আনা হয়েছিল। শুরুতে অবশ্যই পিটার এবং কার্লির মধ্যে তেমন কিছুই ছিল না, তাদের সম্পর্ক বেশ আনসার্টেন ছিল, কিন্তু ধীরে ধীরে দুজনের মধ্যে একটা কানেকশন তৈরি হতে লাগে। আর ঠিক তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। পিটার আর কার্লি একসঙ্গে থাকার সময় হঠাৎ একজন ছিনতাইকারী তাদের সামনে হাজির হয়, আর সবচেয়ে মজার ব্যাপার হলো সেই ছিনতাইকারীর মুখে ছিল স্পাইডারম্যানের মাস্ক। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে এর পরের পার্ট চাইতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে কাহিনী আপনারা জানতে চান কি চান না। তো আমি আসছি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকুন বংলা কমিক্স।